ওর শাস্তি এমনই হওয়া উচিত। ও একটা বিশ্বাসঘাতক। ও আমাকে খুন করতে চেয়েছিল। আমার জানের চেয়েও প্রিয় আমার স্পর্শকে কেড়ে নিতে চেয়েছিল। আরিয়ান আর লিহানকে প্রলোভন দেখিয়েছে। তাই আরিয়ানকে আমি বেশি কোনো শাস্তি দেই নাই, কিন্তু আশিককে ছাড়বো না। কথাটি শেষ করতেই সুন্দর হাসতে হাসতে গিয়ে বড় কাচের জারে করে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে এলো। একটু একটু করে আশিকের শরীরে দিতেই তার একেবারে পুড়ে যাচ্ছে, চামড়া খসে খসে পড়ছে। চিল্লানোর ক্ষমতা না থাকায় বর্তমানে চারিদিকে পিন পতন নিরাপত্তা বিরাজ করছে। স্পৃহার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ার সাথে সাথে লুকিয়ে চোখ মুছে নেয়। সুন্দর স্পৃহার পাশে এসে তাকে জড়িয়ে ধরে, গার্ডদের বলে আশিককে যেন মাটি চাপা দিয়ে দেয়। সুন্দরের স্পর্শ পেতেই স্পৃহা বারবার আতঙ্কিত হয়ে যাচ্ছে। জোর করে সুন্দরকে নিজের কাছ থেকে সরিয়ে দিচ্ছে সে। স্পৃহার এমন কর্মকাণ্ড দেখে সুন্দর হুট করে তার ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আশিকের এমন অবস্থা দেখে এবং তার এই অবস্থা যে করলো তাকে কিছুতেই সহ্য করতে পারছে না স্পৃহা। ঘৃণা লাগছে। তার সাথে মাংস রক্ত পোড়ার বিকট গন্ধ। নিজের কাছ থেকে সুন্দরকে ধাক্কা দেয় সে। সুন্দর এত শক্ত করে জাপটে ধরে রয়েছে যে এক চুলও নড়াতে পারল না। তাই সুন্দরের ওপরেই বমি করে দেয় সে। এক সময় ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। সুন্দরকে বলে, আমি মরে যাচ্ছি, এবার মাফ করে দিন অন্তত। সুন্দর স্পৃহাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। এবার লিহান চুপচাপ দাঁড়িয়ে রইল। স্পৃহার প্রতি কোনো ভালোবাসা কাজ করছে না, বরং মনে হচ্ছে শুধু একটা নয়, নিজের জীবন বাঁচানো ফরজ। সুন্দর স্পৃহাকে কোল থেকে নামালো সোজা ওয়াশরুমে গিয়ে। কারণ সে যে হাত দিয়ে আশিককে শাস্তি দিয়েছে, সে হাত দিয়ে তার স্পর্শতে করে নিয়েছে। তাই এখন স্পৃহার শরীর আগে পরিষ্কার করতে হবে, না হলে যে আশিকের মতো আবর্জনা তার স্পর্শের গায়ে লেগে থাকবে। স্পৃহা কোনো জ্ঞান নেই। ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে দিল সুন্দর। ভেজা শরীরে তার পোশাক ভিজে ল্যাপটে রয়েছে। এমন ভয়ানক ফিগারে বারবার আকৃষ্ট হয়ে পড়ছে সুন্দর, বরাবরের মতোই। বাথটাবে স্পৃহাকে শুইয়ে তার পোশাক ছেড়ে দিল শরীর থেকে। একেবারে নিখুঁত এক শরীরের প্রত্যেকটি ভাঁজে চোখ আটকে রয়েছে সুন্দরের। আজ তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। পাগলের মতো স্পৃহার পুরো শরীর জুড়ে ভালোবাসার পরশ এঁকে দিল। সুন্দর স্পৃহাকে নিয়ে যাওয়ার পরে বাকি একটি কাগজের টুকরো লিহান তোলে। তাতে লেখা ছিল, শরীরে অ্যাসিড মেরে জীবন্ত অবস্থায় আগুনে পোড়ানো। লেখাটি পড়ে লিহানের শরীর কেঁপে ওঠে। নিজেই মনে মনে আওড়াতে থাকে, ওই শাস্তি কি তবে আমারের জন্য অপেক্ষা করছে? স্পৃহার পোশাক পরিবর্তন করে বিছানায় শুইয়ে দিল সুন্দর। তারপর তার পাশে নিজে আধশোয়া অবস্থায় অফিসের জন্য কিছু জরুরি কাজ করতে থাকলো। পায়ের উপর ল্যাপটপ রেখে বাঁ হাতে কাজ করছে আর ডান হাতে স্পৃহার চুলে বিড়ি কেটে দিচ্ছে। কিছুক্ষণ পরে স্পৃহা চোখ মেরে তাকায়। তার পাশে সুন্দরকে দেখে আবার ছিটকে দূরে সরে যায়। হঠাৎ করে স্পৃহার এমন সরে যাওয়ার কারণে সুন্দরও অবাক। এদিকে স্পৃহার নিজের গায়ে তার অন্য পোশাক দেখে সে আরো বেশি হতভম্ব। সাথে সাথে সে মাথায় হাত দিয়ে দেখে তার চুল ভেজা। নিজের শরীরে পাগলের মতো হাত দিয়ে সুন্দরের দিকে তাকালো। সুন্দর দৃষ্টি শান্ত রেখে বলল, কি হয়েছে স্পর্শ? এত ভয় পাচ্ছ কেন? আমি তো এই ড্রেসটি পরেছিলাম না, আর আমার চুল ভেজা কেন? সুন্দর দাঁতে কামড় দিয়ে মুচকি হাসে। স্পৃহা এবার চেঁচিয়ে উঠল, কি করেছেন আপনি আমার সাথে? একদম হাসবেন না, বলুন। বলছি, কাছে এসো। খবরদার, আপনি আমার কাছে আসবেন না। আপনাকে দেখলে আমার ঘৃণা হয়। সুন্দর এবার শক্ত করে স্পৃহার হাত চেপে ধরল। স্পৃহাকে তার নিচে ফেলে আবার জিজ্ঞেস করল, আমাকে দেখে তোমার কি হয়? স্পৃহা চোখ বুঝে বলল, ঘৃণা হয় আপনাকে দেখে। আর আমার ওর কথাটা বলতে দিল না সুন্দর। নিজের দাঁত দিয়ে আঁকড়ে ধরল স্পৃহার ঠোঁট। কিছুক্ষণ পরে স্পৃহাকে ছেড়ে দিল সুন্দর। বলল, এত কিছু দেখেও তোমার সাহস কমছে না স্পর্শ? কমবে না, মেরে ফেলুন তাই। উহ, তোমায় তো আমি নিজের সাথে রেখে মারবো। রোজ এমনিতেই মরবে। স্পৃহার মুখ দিয়ে তাপ বের হচ্ছে যেন সুন্দরের এসব কথা শুনে। স্পৃহার মুখের দিকে তাকিয়ে একটু থেমে সুন্দর আবার নিজের ঠোঁট কামড়ে বলল, নাভিতেও কারো তিল থাকে? ভেরি ইন্টারেস্টিং।
সুন্দরের এমন কথা শুনে স্পৃহা দু হাতে নিজের পেট চেপে ধরল। বিস্ফোরিত নয়নে তাকালো সুন্দরের দিকে। সুন্দর জানলো কি করে তার বিউটি স্পট কোথায় কোথায় রয়েছে। স্পৃহার ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে। নিজের পেটে খামছে ধরল সে, ভীষণ কান্না পাচ্ছে। সুন্দর কি করেছে তার সাথে এটা ভেবে ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে। স্পৃহার গোলাপি ঠোঁট তীর তীর করে কাঁপতে লাগলো। সুন্দর তার একেবারে কাছে গিয়ে বসল। তোমায় আমি দেখবো না তো কি অন্য কেউ দেখবে? কাঁদছো কেন? স্পৃহা জবাব দিল না। সুন্দর এবার একটু হুমকি দিয়ে বলল, চোখের পানি যেন নিচে না পড়ে। বলতে বলতে স্পৃহার দু ফোঁটা চোখের পানি সুন্দরের ল্যাপটপের ওপর। সুন্দর স্পৃহার দিকে তাকিয়ে বলল, বলেছিলাম না চোখের পানি যেন নিচে না পড়ে। বলেই ল্যাপটপটা দুভাগ করে ভেঙে ফ্লোরে আছড়ে ফেলল। স্পৃহা একেবারে হা হয়ে সুন্দরের দিকে তাকায়। সুন্দর তাকে সাবধান করে বলল, আগেই বলেছিলাম, আবারও বলছি, তোমার চোখে যেন পানি না দেখি। স্পৃহা তাড়াতাড়ি করে চোখ মুছে নিল। তার এত তাড়াহুড়ো দেখে সুন্দরের কাছে গিয়ে বলল, দ্যাটস গুড স্পর্শ, আই লাভ দিস অ্যাওয়ারনেস। তুমি স্পৃহা নিষ্পলক তাকিয়ে রইল সুন্দরের দিকে। সুন্দর একটু থেমে আবার বলল, কি জানো, তোমার শরীরে যে কয়টি তিল রয়েছে প্রত্যেকটি অনন্য, একেবারে আকৃষ্ট করে নিজের কাছে টেনে নেয়। ঠিক তেমন কাজ করে চুম্বক শক্তি। সুন্দরের এসব কথা শুনে স্পৃহার অস্বস্তি আরো বেড়েই চলেছে। নিজের ওড়নাটা টেনে টুনে ঠিক করে চেপে রইল। স্পৃহার ওড়না ঠিক করা দেখে সুন্দর মিষ্টি হেসে বলল, বাহ, একেবারে বেস্ট। তিলটা কোথায় ছিল জান তোমার? কথা শেষ করার আগেই স্পৃহা সুন্দরের মুখ চেপে ধরল। নো প্লিজ। সুন্দরের ঠোঁটে স্পৃহা তার হাত দিয়ে স্পর্শ করেছে। বিষয়টি বুঝতে পেরে স্পৃহা তার হাত সুন্দরের মুখের দিকে থেকে সরিয়ে নেয়। বিছানা থেকে উঠে যেতে গেলে সুন্দর তার হাত ধরে হ্যাচকা টান দেয়। নিজেকে সামলাতে না পেরে স্পৃহা সুন্দরের উপর গিয়ে পড়ে। সামনে চুলগুলো এসে কপালের উপর পড়তেই সুন্দর হাত দিয়ে তা সরিয়ে দিয়ে বলে, কই যাচ্ছ আমাকে রেখে? স্পৃহার মনের মধ্যে দোটানার ঝড় বইতে থাকে। কাঁপা কাঁপা গলায় বলে, ওয়াশরুমে। এখন যাওয়া যাবে না, আমি যখন বলবো তখন যাবে। বাট ইটস এমার্জেন্সি। এবারের মতো যাও, কিন্তু আমার কাছে অনুমতি না নিয়ে তুমি কিছু করবে না। আগে জিজ্ঞেস করবে, আর আমি যদি বলি তবে এটা করবে, তার আগে নয়। যদি রাজি থাকো তবে এখন ছেড়ে দেব। রাজি? স্পৃহা তড়িৎ ব্যাগে বলে দিল। রাজি। ওয়াশরুমে গিয়েই নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো সে। পুরো শরীরের জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। কাল স্পৃহার হলুদের অনুষ্ঠান, সব ঠিক আছে, শুধু বর চেঞ্জ হয়ে গিয়েছে। এতদিন লিহানকে ভেবে সব আয়োজন করা হয়েছিল, কিন্তু আজ থেকে সুন্দরের জন্য সব আয়োজন। হলুদের আগে এসে সুন্দরের সাথে স্পৃহার বিয়ে হবে এ বিষয়ে মাত্র 3 জন ব্যক্তি জানত। তার মধ্যে 2 জন হলো সুন্দরের বাবা ও মা। সুন্দর নিজেই 3 জনকে সব জানিয়েছিল তার কাজ সফল করার জন্য। এদিকে স্পৃহার মনটা ভীষণ খারাপ। নিজেকে দেখে তার অনেক লজ্জা লাগছে। কারো দিকে তাকিয়ে সে কথা বলতে পারছে না। ফুল হাতা ড্রেস পরেছে, ওড়না দিয়ে নিজেকে যত সম্ভব ঢেকে রেখেছে, না হলে বাইরের মানুষের কাছেও লজ্জার সম্মুখীন হতে হবে তার। আয়োজনের মাঝে মাঝে একজনের মনটাও ভীষণ খারাপ, সে হচ্ছে লিহান। সুন্দরী স্পৃহার মন খারাপ দেখে দুষ্টু হাসি দিল, কারণ স্পৃহা লজ্জায় মন খারাপ করে রয়েছে। অন্যদিকে লিহানের মন খারাপ, তার চোখ এড়ালো না, লিহানের দিকে তাকিয়ে বলল, আর মাত্র 3 দিন, আমি চাই আমার ভাই আমার বিয়ে দেখুক। সুন্দরের এত সুন্দর কথার মাঝে কি ভয়ানক হুমকি লুকিয়ে রয়েছে তা শুধু ফিহা বুঝতে পেরেছে। ফিহার এমন ভয়াত্মক দৃষ্টি দেখে তাকে একটু আলাদা ডেকে সুন্দর বলল, লিহানের পিটিএসডি রয়েছে, কিন্তু 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 এই বিষয়ে তোমার মুখ খুলতে হবে না। এতদিন যেভাবে সাহায্য করেছো এখনো সেভাবেই সাহায্য করবে। আশা করি আমার ভয়ানক রূপ তোমাকে আর দেখতে হবে না।
একটু থেমে আবার বলল, যা ওষুধ দিয়েছিলাম তাও ড্রিঙ্কসে দিয়েছিলে? জি। গুড। আর 3 দিন ও মানসিকভাবে সুস্থ থাকলেই হবে, তারপরে জীবন্ত লাশ। এই বলে ভয়ানক হাসিতে হেসে ওঠে সুন্দর। বাড়িতে হলুদের অনুষ্ঠান চলছে, কিন্তু সেখানে উপস্থিত সকলেই সে বিষয়ে অমনোযোগী। এই কয়েকদিনে যা কিছু হয়েছে তাতে প্রত্যেকের মানসিক অবস্থা খারাপ। এরই মাঝে ফিহা একবার হলুদের পানি দিয়ে বর এবং বউকে আলাদা করে গোসলের কথাটি তুলেছিল। সকলের সামনে তার স্পর্শকে গোসল করাবে কথাটি শুনে জ্বলে ওঠে সুন্দর। অগ্নি দৃষ্টিতে তাকায় ফিহার দিকে। এদিকে ফিহা একেবারে চুপসে যায়। কিছুক্ষণ পর সুন্দরী স্পৃহাকে কোলে করে রুমে নিয়ে যায়। স্পৃহার হাতে একটি সিল্কের হলুদ রঙের শাড়ি দিয়ে বলে, নাও এবার পড়ো। স্পৃহা গুটিয়ে দাঁড়িয়ে থাকে। সুন্দর একটু কেশে আবার বলে, কি হলো? নিতে বলছি না? বাইরে কারোর সামনে তোমার শাড়ি পরতে দিব না, কিন্তু হলুদের অনুষ্ঠানে শাড়ি না পরলে কি আর বউ বউ লাগে? শাড়িটা পরো এখন। স্পৃহা নরম কণ্ঠে বলল, আপনি এখানে থাকলে আমি শাড়ি পরবো কি করে? তোমার বিউটি স্পট কোথায় কোথায় আছে তা কি আবারও মনে করিয়ে দিব? সুন্দরের এমন কথা শুনে লজ্জায় নুয়ে পড়ল স্পৃহা। আমতা আমতা করে বলল, আপনার সামনে আমি শাড়ি পরতে পারবো না। সুন্দর স্পৃহার লাজুক মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি উল্টো পাশে ঘুরে চোখ আটকে রাখছি, তাড়াতাড়ি পরে ফেলো। স্পৃহা কিছু বলতে যাবে তার আগে সুন্দর আবার বলে উঠল, আমি কিন্তু আর কিছু শুনতে চাই না, এটাই ফাইনাল। আর নয়তো যা বলেছিলাম তাও করব না। স্পৃহা আর কোনো কথা বাড়াল না, উল্টা ঘুরে চোখে হাত দিল সুন্দর। স্পৃহা এবার নিজের মন মতো করে শাড়ি পরা শুরু করেছে। বেশ অনেকগুলো কুচি দিয়ে পেটে গুঁজতে যাবে এমন সময় সুন্দর বলে উঠল, উফ, নাভির তিলটা। স্পৃহা বেশ অবাক হয়ে সোজা তাকালো। সুন্দর ঠোঁটে কামড় দিয়ে পেছনে ঘুরতে স্পৃহা চেঁচিয়ে বলে উঠল, আপনি এতক্ষণ আমায় দেখছিলেন? নির্দোষ ভঙ্গিতে সুন্দরের জবাব, না মানে এই আর কি, নিজের বউকেই তো দেখছিলাম, অন্য নারীকে তো না। এত রিয়েক্ট করার কি হলো? সুন্দরের এমন উত্তর শুনে স্পৃহা অসহায় ভঙ্গিতে বলল, কিন্তু আপনি কিভাবে দেখলেন? আপনি তো উল্টো পাশে ঘুরেছিলেন। বাচ্চাদের মতো করে সুন্দর বলল। তোমার ডান দিকে তাকাও। ডান দিকে বড় আয়নাতে তাকাতে স্পৃহা সুন্দরকে দেখতে পেল। তার দিকে তাকিয়ে চোখ মেরে মুচকি হাসি দেয় সুন্দর। স্পৃহা তাড়াহুড়োয় শাড়ি পরতে গিয়ে আশেপাশে খেয়াল করেনি। এখন নিজেরই নিজেকে মারতে মন চাচ্ছে। লজ্জায় ফ্লোরের সাথে নিজের পায়ের বৃদ্ধা আঙুল খোঁচাতে লাগলো। হঠাৎ সুন্দর তাকে করে তুলে ওয়াশরুমে নিয়ে যায়। বাথটাবটা খুব সুন্দর করে সাজানো হয়েছে হলুদের পানি এবং তার উপরে জাফরান ও গোলাপের পাপড়ি রেখে। স্পৃহার কিছু বুঝে ওঠার আগেই সুন্দর তাকে কোলে করে বাথটাবে শুইয়ে দেয়। এত তাড়াতাড়ি সবকিছু হয় যে স্পৃহার বুঝে উঠতেই সময় লেগে যায়। সুন্দরের দিকে তাকিয়ে বলে, এভাবে হুট করে কাজ করলেন কেন? তুমি শুনলে না হলুদের পানিতে গোসল করতে হয়? কিন্তু আমি তো তোমায় বাইরের মানুষদের সামনে এমন করতে দিব না, তাই ব্যক্তিগতভাবে তোমার জন্য এই ব্যবস্থা করে রেখেছি। সারপ্রাইজটা কেমন লাগলো? আপনার সারপ্রাইজ আপনার কাছে রাখুন। ভিজতে এখন হবে, শাড়ি কেন পরতে বললেন? ওই যে বললাম হলুদের দিন শাড়ি পরতে হয়। ভেজা শরীরে শাড়িটা স্পৃহার শরীরে লেগে আছে। নিজের দুই হাতে যতটুকু সম্ভব নিজের শরীরকে ঢেকে রেখেছে সে। সুন্দরের সামনে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে তার ভীষণ লজ্জা করছে। সুন্দর একটি বড় টাওয়াল খুঁড়ি স্পৃহাকে জড়িয়ে দিল। শান্ত গলায় বলল, যাও চেঞ্জ করে নাও। স্পৃহারও সোজা শান্ত জবাব, আপনিও? আমায় নিয়ে ভাবছো? স্বপ্ন দেখছি নাকি আবার? স্পৃহা আবার লজ্জায় পড়ে গেল। এমন রাঙা মুখ দেখে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে দিল সুন্দর। মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে কানে গুজে দিতে দিতে বলল, খেয়ে ফেলি? মানে কি? টমেটোর মতো লাগছে, খাবো? স্পৃহা দ্রুত ছিটকে সরে ঠোঁট ফুলিয়ে বলল, এই না। সুন্দর রুম থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য লিহানের কাছে যাওয়া। টিহাকে দায়িত্ব দিয়েছিল যা তার ঠিক মতো করেছে কিনা এটাই পরখ করে দেখবে। সুন্দর ফিহার সামনে এসে বলল, কাজটা ঠিক মতো করছো তো? হঠাৎ সুন্দরের উপস্থিতি দেখে চমকে উঠল ফিহা। সুন্দর আবার বলল, জানো তো
আমি আসলে কাউকে বিশ্বাস করতে পারি না, এজন্য বারবার চেক করতে হচ্ছে। তুচ্ছ হাসি হেসে ফিহা জবাব দেয়, যে নিজের ভাইকেই মেরে ফেলার মতো করে বাঁচিয়ে রাখতে চায় নামে মাত্র, সে কাউকে বিশ্বাস করবে না, স্বাভাবিক। খুব বেশি কথা বলছো দেখি, বাঁচিয়ে রাখা ভুল হলো মনে হচ্ছে। সুন্দরের ভয়ানক হুমকি শুনে ফিহার আত্মা কেঁপে উঠল। আগতির করে বলল, না, এমন বলবেন না প্লিজ। আপনি যা বলছেন আমি তো তাই করছি। বাহ, কিন্তু এত ভালোবাসলে আমাকে সব জানালে কেন? আসলে অন্য সব সহ্য করতে পারলেও কেউ নিজের ভালোবাসার মানুষের অন্য কারোর প্রতি ভালোবাসা সহ্য করতে পারে না। আর এজন্যই সেদিন কল দিয়ে আপনাকে সব বলেছিলাম। আয়ুর্বেদিক ওষুধ যেগুলো এনেছিলাম ওগুলো দিয়েছো? হ্যাঁ। আগামীকাল ডোজ বাড়িয়ে দিবে, ওষুধ যতটুকু বাকি আছে সব দিবে। আমার আর আমার স্পর্শের বাসরাত হওয়ার পরেই যেন ওর সব ক্ষমতা শেষ হয়। এই বলে অট্ট হাসিতে ফেটে পড়ল সুন্দর। হলুদ সন্ধ্যা এখন, কিন্তু সুন্দরের করা আদেশ কেউ তার স্পর্শকে হলুদ ছোঁয়াতে পারবে না। সুন্দরের মা একবার বলার চেষ্টা করেও থেমে যায়। শুধু স্পৃহার না, সুন্দর তার নিজের শরীরেরও বাইরের কারো ছোঁয়া নিবে না। তাই দুজনেই চুপচাপ বসে রইল। সুন্দরের চাহনি স্পৃহার দিকে সীমাবদ্ধ। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে স্পৃহার কানে ফিসফিস করে বলল, আর মাত্র একদিন স্পর্শ, আগামীকাল রাতের কথা একটু ভাবো এবার। স্পৃহা কোনো জবাব দিল না। রুমে একা যা খুশি বলে ঠিক আছে, এতে এত মানুষের মধ্যে শুনে আরো লজ্জায় পড়ছে সে। স্পৃহার জবাব না পেয়ে সুন্দর তার মুখ ঘুরিয়ে ঠোঁটে হাত রেখে বলল, চাইলেও কিছু আটকাতে পারবে না। এর মাঝে লিহান হঠাৎ করে পড়ে যায় ফ্লোরে। বাড়ির ড্রয়িং রুমে পুলিশ বসে রয়েছে। অন্যদিকে লিহানের বেডরুমে ডক্টর। হঠাৎ করে লিহানের এমন পড়ে যাওয়াতে তার মা মিসেস সাবিনা চৌধুরী ভীষণ তাড়াহুড়ায় ডক্টর ডাকেন। অন্যদিকে সে সময় তাদের বাড়িতে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবেই পুলিশ আসে। এসআই সুবিন ভুইয়া মূলত জিজ্ঞাসাবাদের জন্য এসেছেন। তার সামনে একমাত্র সুন্দর ছাড়া সকলের উপস্থিত রয়েছে। অন্যদিকে সুন্দর রয়েছে লিহানের রুমে। মিসেস চৌধুরী ইচ্ছা করে সুন্দরকে সেখানে বসিয়ে রেখেছিল, কারণ বাড়িতে একের পর এক যে অঘটনগুলো ঘটে চলেছে তার পেছনে দায়ী সুন্দর। এসব প্রশ্নের সম্মুখীন সুন্দর যেন না হয়, তাই সে ডক্টরের সাথে লিহানের বিষয়ে কথা বলতে বলেন সুন্দরকে। তার ভয় সুন্দরকে নিয়ে নয়, তার ভয় বাড়িতে আসা এসআইকে নিয়ে। অন্যদিকে এসআই সুবিন একের পর এক প্রশ্ন করেই চলেছে। আপনাদের বাড়িতে একের পর এক অঘটন ঘটে চলেছে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? সন্দেহভাজন কেউ থাকলে অনুগ্রহ করে খুলে বলুন। মিস্টার চৌধুরীর বেশ খোলামেলা জবাব। না, আমাদের বাড়িতে তেমন কোনো অঘটন ঘটেনি। তবে কেমন অঘটন ঘটেছে? আমার জানা মতে কিছুই ঘটেনি। সুন্দরের বাবার এমন জবাব শুনে রহস্যময়ী হাসি দিয়ে এসআই আশেপাশে পর্যবেক্ষণ করে বলল, কার বিয়ে হচ্ছে? আমার বড় ছেলে সানজিল চৌধুরী। পাত্রীকে? সুন্দরের মা এক কোণায় দাঁড়িয়ে থাকা স্পৃহার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে ও। এসআই এবার উঠে গিয়ে স্পৃহার কাছে গিয়ে একটু কেশে বলল, তা মিস চৌধুরী? স্পৃহা কোনো জবাব দিল না। তবে তার জবাব না দেওয়ার কারণে এসআই এর লজ্জা পাওয়ার কথা ছিল, কিন্তু তা না পেয়ে তিনি হেসে আবার নিজের জায়গায় গিয়ে বসলেন। তারপর সুন্দরের বাবার দিকে তাকিয়ে বললেন, আপনি না বলেছিলেন কোনো অঘটন ঘটেনি, কিন্তু আমার কাছে খবর এসে লাইটিংয়ের কাজ করতে আসা লোকের চোখ নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু সেটি তো একটি অ্যাক্সিডেন্ট ছিল, কোনো ইচ্ছাকৃত ঘটনা নয়। একটু থেমে এসআই সুবিন স্পৃহার দিকে তাকিয়ে বলল, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ঘটনা হোক, অঘটন ঘটেছে এটাই কথা। স্পৃহা ওই একই কোণায় দাঁড়িয়ে রইল। সাবিনা চৌধুরী বলল, ও এখনো এই বাড়িতে নতুন, আমি নিয়ে আসছি, আপনি বসুন। এই বলেই মিসেস সাবিনা চৌধুরী চলে গেলেন রান্নাঘরে। এসআই সুবিনের মুখটা কেমন যেন রহস্যময়। সে আবার বলতে শুরু করলেন, বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে অথচ আপনাদের কোনো আত্মীয় স্বজন এলো না? হাতে গোনা মাত্র 3 থেকে 4 জন রয়েছে। কেন মিস্টার চৌধুরী? এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার, বাইরের মানুষদের সাথে আমরা আমাদের পারিবারিক কথা শেয়ার করি না। এমন কড়া জবাব শুনে এসআই মুবিন সকলের দিকে তাকিয়ে বলল, আপনাদের কারো কোনো
কিছু নিয়ে কিছু জানতে হলে আমাদেরকে নির্ভয়ে বলুন, কারো কোনো ক্ষতি হবে না। ড্রয়িং রুমে উপস্থিত সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। সকলের এমন প্রতিক্রিয়া দেখে এসআই উঠে দাঁড়ালেন। মিস্টার চৌধুরীর দিকে হাত বাড়িয়ে বললেন, আজ আর কফি খাবো না, অন্য দিন এসে খেয়ে যাব। এরপর স্পৃহার সামনে এসে বললেন, স্পৃহা তোমার নাম, তাই তো? স্পৃহা একইভাবে দাঁড়িয়ে রইল, কোনো প্রতিক্রিয়া দেখানো ছাড়াই। এসআই সবিন ভুইয়া রহস্যময় হাসি দিয়ে সোজা বাইরে চলে গেলেন। এদিকে লিহানের চেক আপ করাও হয়ে গিয়েছে। ডক্টর বেরিয়ে যাওয়ার পর একে একে সবাই লিহানের রুমে যায়। উদ্গ্রীব হয়ে মিসেস চৌধুরী সুন্দরকে জিজ্ঞেস করে। সুন্দর তার মায়ের দিকে না তাকিয়ে শান্ত দৃষ্টিতে স্পৃহাকে দেখে। সুন্দরের মা এবার সুন্দরের কাছে গিয়ে তার শরীরটা হালকা ঝাঁকিয়ে বলল, লিহানকে বাঁচাতে দেওয়া যায় না? সুন্দর এবার একইভাবে স্পৃহাকে দেখছে। স্পৃহার দৃষ্টি ফ্লোরে। সুন্দর তার মায়ের দিকে তাকালো, তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলল, লিহানের ডিমেনশিয়া হয়েছে। ডেমেন্টিয়া? হ্যাঁ, কিছু মনে রাখতে পারবে না, বেঁচে থাকবে, রিল্যাক্স। মিসেস সাবিনা চৌধুরী কড়া দৃষ্টিতে স্পৃহার দিকে তাকালো। সুন্দর তার মাকে উদ্দেশ্য করে বলল, বেঁচে থাকবে, তাই অন্যদিকে তাকিয়ে আর মারবেন না নিজের ছেলেকে। কথাটা বলেই সুন্দর স্পৃহার কাছে থেকে তার হাত মুচড়ে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর স্পৃহার কানের কাছে ফিসফিসিয়ে বলল, খুব সাহস হয়েছে, কি শাস্তি দেওয়া যায় বলো তো? সুন্দরের হঠাৎ এমন কাজে রুমে উপস্থিত সকলে বেশ হকচকিয়ে গেল। সকলের দৃষ্টি উপেক্ষা করে সুন্দর স্পৃহাকে কোলে তুলে নিয়ে যায় তার রুমে। বিছানায় বসিয়ে তার শক্ত হাতে স্পৃহার গাল চেপে ধরে। এত সাহস কোথায় পেলে? স্পৃহা সুন্দরের কথায় কোনো জবাব দেয় না। সুন্দর স্পৃহার গলায় হাত দিয়ে এক ধাপ বেশি জোরে চেঁচিয়ে আবার জিজ্ঞেস করে, কি হলো, কথা বলছো না কেন? স্পৃহা এবার মুখ খোলে। আপনার নিজের ভাইকে ঠান্ডা মাথায় খুন করছেন, লজ্জা করছে না? আবার জোর গলায় আমাকে প্রশ্ন করেন। ও যা অন্যায় করেছে তার শাস্তি পাচ্ছে। সুন্দর স্পৃহার গলা ছেড়ে দেয়, পাগলের মতো হাসতে হাসতে বলে, নিজেকে চালাক তো তুমি ভাবছো? স্পৃহার কাছে গিয়ে নিজের সমস্ত ভর তার উপরে ছেড়ে দেয় সুন্দর। তার দুই হাত মাথার কাছে নিয়ে চেপে ধরে। এরপর নিজের মুখ স্পৃহার গলায় গুজে দিয়ে আস্তে আস্তে হিংস্র হতে থাকে। এদিকে ব্যথায় কান্না করে দেয় স্পৃহা। বেশ কিছুক্ষণ পর মাথা উঁচু করে স্পৃহার চোখে চোখ রেখে সুন্দর জিজ্ঞেস করে, এত তেজ কোথা থেকে আসে? আমার সামনে খুব সাহসী হওয়ার চেষ্টা করো, তাই না? নিজের সাহস দেখিয়ে নিজেই ঝামেলাতে পড়ো, মাথায় থাকে না? কানবে না এখন। এক নাগারে কথাগুলো বলেই স্পৃহার ঠোঁট আঁকড়ে ধরে সুন্দর। ক্ষতবিক্ষত হয়ে গেলে ছেড়ে দেয় আঁকড়ে ধরে থাকার ঠোঁট। তারপর একটা লিকুইড স্যুপ এবং নেট দিয়ে স্পৃহার ঠোঁট পরিষ্কার করতে থাকে। স্পৃহার কথা বলার মতো কোনো শক্তি নেই। সুন্দরের এত শক্তি প্রয়োগ করাতে তার নরম পাতলা ঠোঁট দিয়ে অঝরে রক্ত পড়ছে। অন্যদিকে সুন্দর পাগলের মতো বারবার বলতে থাকে, এই ঠোঁট দিয়ে তুমি কথা বলেছিলে ওই লোকের সাথে? এই ঠোঁট না, যা দিয়ে কথা বলেছিলে, তাই না স্পৃহা? স্পৃহার মুখ দিয়ে আওয়াজ করার কোনো ক্ষমতাই এখন নেই, বরং মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে সে তার জ্ঞান হারাবে। কিছুক্ষণ আগের কথা মনে পড়ছে তার। লিহানকে সুন্দর জীবন্ত লাশ বানিয়ে রেখে দেবে, এই বিষয়টা জানতে পেরেই সেটা গোপনে সেখানকার থানার এসআই সবিন ভুইয়াকে কল দিয়ে আসতে বলে। কিন্তু সুন্দর এই বিষয়টি জানল কি করে? স্পৃহার দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। সুন্দরের বলা একটি কথাই শুনল সে, ডোন্ট ইউ নো দ্যাট আই এম এ স্টকার? স্টকার? স্পৃহার চোখের পলক এত ঘন ঘন পড়ছিল দেখে সুন্দর ঝটকা মেরে তার ডান হাত দিয়ে স্পৃহার গলা চেপে ধরে। গর্জে উঠে বলে, একদম নাটক করবে না। কথায় কথায় জ্ঞান হারানো তোমার নতুন একটা নাটক। স্পৃহা অসহায় দৃষ্টিতে সুন্দরের দিকে তাকালো। সুন্দর এবার স্পৃহার গলা ছেড়ে তার গাল শক্ত করে চেপে বলল, ওই লোককে কল দিয়েছিলে কেন? স্পৃহা কোনো জবাব দিল না। সুন্দর আবার চেঁচিয়ে একই প্রশ্ন করার পরে স্পৃহা শান্ত গলায় বলল, যাতে আর কোনো অঘটন না ঘটে। অঘটন? অন্যকে নিয়ে বেশি দরদ উতলে উঠেছে। অঘটন কাকে বলে এখন তা দেখবে। আমি স্পৃহা। সবকিছুর জন্য এমনিতেও আমিই দায়ী। সুন্দর ছেড়ে দিল স্পৃহাকে। কিছু দূরে গিয়ে আবার ফিরে এসে স্পৃহার হাত মোচড় দিয়ে পেঁচিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল।
স্পৃহার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তোমার জন্য একটা গিফট আছে। বাইরে যেতেই চাচ্ছিলাম, কিন্তু না, আমি দরজা খুলবো না, দরজাটা তুমি খোলো। ঠিক দরজার বাইরে রাখা আছে। স্পৃহা ঘুরে সুন্দরের দিকে তাকালো। সুন্দর ইশারায় তাকে যেতে বলল। স্পৃহা গুটি গুটি পায়ে যেতে লাগলো দরজার দিকে। দরজা খুলে দেখে সামনে একটি বক্স রাখা। সুন্দর সেদিকে না তাকিয়ে বলল, বক্সটা খুলে দেখো, পছন্দ হয় নাকি। স্পৃহা বক্সটা তুলে ঘরের ভেতরে নিয়ে এলো। বেশ দ্বিধা করে বক্সটা খুলতেই পুলিশের ফর্মাল ড্রেস দেখতে পেল। শার্টের বুকের কাছে নেম প্লেটে লেখা SI সুবিন। নামটা পড়তেই স্পৃহার হাত থেকে বক্সটা পড়ে যায়। সুন্দরের দিকে তাকিয়ে বলে, আপনি আপনি কি করেছেন? ভাবলেশীনভাবে সুন্দর জবাব দেয়, বেশি আগ্রহ দেখালে আরও বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমার শাস্তি সম্পর্কে তুমি অবগত রয়েছ। এখন বলো, জানতে চাও? স্পৃহা দ্রুত মাথা ঝাঁকিয়ে না বলল। সুন্দর আর কোনো কথা না বলেই চুপচাপ বেরিয়ে গেল। আসলে সুন্দরের ভয়ানক শাস্তি সম্পর্কে স্পৃহা অবগত। তার শরীর শিউরে উঠল এটা ভেবে যে সুন্দর এসআই সুবিনের সাথে কি করেছে, কোনোভাবে কি খোঁজ পাওয়া যাবে। বিষয়টা যেহেতু প্রশাসনিক পর্যায়ে চলে গিয়েছে, নিশ্চয়তা খবর আসবে। এই সকল বিষয় চিন্তা করে স্পৃহার রুম থেকে বের হতে যাবে, তখন দেখে তার রুমের দরজা বাইরে থেকে বন্ধ। বেশ অনেকক্ষণ ধরে ধাক্কিয়ে চেঁচিয়ে কোনো লাভ হলো না। অনেক হয়েছে। বিষাক্ত সম্পর্ক থেকে মুক্তি পেতে হলে নিজেকেও বিষাক্ত হতে হবে এখন। অনেকক্ষণ পরে সুন্দর এসে স্পৃহাকে বলল, মানসিকভাবে প্রস্তুত থেকো স্পর্শ, কাল আমাদের বিয়ে। কয়েক সেকেন্ড সুন্দরের দিকে তাকিয়ে রইল স্পৃহা। স্পৃহার দৃষ্টি উপেক্ষা করে সুন্দর বলে, এভাবে তাকিয়ে লাভ নেই, বিয়েটা করতেই হবে। তারপর আমিও দেখি কার জন্য কেমন দরদ তোমার। স্পৃহা এবার অপেক্ষা না করে সোজা জবাব দিল, আমি আজ রাতের মধ্যেই বিয়ে করতে চাই। সুন্দরের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। স্পৃহাকে এক ঝটকায় কাছে টেনে কপালে হাতের এপিঠ ওপিঠ রেখে বলল, তোমার জ্বর এসেছে? শরীর খারাপ লাগছে? স্পৃহা সুন্দরের আরেকটু কাছে এসে বলল, আজ রাতে আপনাকে বিয়ে করতে হবে মিস্টার সঞ্জিল চৌধুরী। তোমার এটা কি হলো? এতদিন যে বিয়ে করতে চাইতে না, আর আজ বলছো এক্ষুনি? সব ঠিক আছে তো? শরীর খারাপ লাগলে বলো। স্পৃহা সুন্দরের শার্টের কলার ধরে সুন্দরকে নিজের দিকে আরেকটু ঝুঁকিয়ে বলল, কেন এখন বিয়ে করতে সমস্যা? সুন্দর কোনো কথা না বলে তার ফোনটা বের করে সবকিছু প্রস্তুত করতে বলল। সুন্দরের হঠাৎ করে দেয়া এমন প্রস্তাবের কারণে বাড়ির সবাই বেশ হতভম্ব। এদিকে প্রস্তাবটা যে স্পৃহা দিয়েছে সুন্দর তা আর কাউকে জানায় না। তারপর ফিহাকে বলে, আমার স্পর্শকে সাজিয়ে দাও। সুন্দরের মুখের কথা কেড়ে নিয়ে স্পৃহা তেজ দেখিয়ে বলে, কেন ও কেন সাজাবে আমায়? আমি কি নিজে পারবো না? নাকি আমি সুন্দর না যে অন্য মানুষকে সাজাতে হবে? সুন্দর ও ফিহা একই সাথে বেশ আশ্চর্যান্বিত হয়ে তাকালো স্পৃহার দিকে। সুন্দর স্পৃহার কাছে গিয়ে তার গালে হাত রেখে বলল, ঠিক আছে, তুমি নিজেই তৈরি হও, যেভাবে তোমার ইচ্ছে। স্পৃহা ফিহার দিকে তাকিয়ে সুন্দরকে বলল, আপনিও ঘরে চলুন, এখানে থাকতে হবে না। হঠাৎ করে স্পৃহার এমন ব্যবহারে সুন্দরের অবাক হওয়ার কোনো শেষ নেই। হঠাৎ করে তার স্পর্শের কি হলো বুঝতে পারছে না সে। স্পৃহার পেছন পেছন রুমের দিকে যেতে লাগলো। রুমে ঢুকে স্পৃহা দরজা লাগিয়ে সুন্দরের বেশ অনেক কাছে গিয়ে বলল, কি কি পরবো? সুন্দর দুষ্টু হাসি দিয়ে বলল, চাইলে কিছু নাও পড়তে পারো। তার মানে বিয়ে উপলক্ষে কিছু আনেননি? সুন্দর আলমারি থেকে একটি ব্যাগ বের করে স্পৃহার হাতে দিল। ব্যাগের মধ্যে একটি ব্লাডি রেড ওয়াইন কালারের শিফনের শাড়ি এবং রেড ওয়াইন ক্রিস্টাল হাই হিলস ছিল। স্পৃহা সুন্দরের দেওয়া জিনিসগুলো নেড়ে ছেড়ে দেখতে লাগলো। এদিকে সুন্দর ডিভানের ওপর তার গা এড়িয়ে দিয়ে ফোন চালাচ্ছে। আগে হিলস পরে শাড়ি পরে কুচি ধরতে সুবিধা হয় বলে স্পৃহা তার হিল দুটো সুন্দরের হাতে দিয়ে ডান পা সুন্দরের উরুতে রেখে বলল, পরিয়ে দিন। এমন কর্মকাণ্ডে সুন্দরের হাত থেকে তার ফোন পড়ে যায়। জিহ্বায় কামড় দিয়ে আহ্লাদী মুখ করে স্পৃহা সুন্দরকে বলল, অসুবিধা হচ্ছে? পা নামিয়ে দেব? এই বলে পা নামাতেই যাবে, সুন্দর তখন পা ধরে তার পায়ে জুতো পরিয়ে দেয়।
তারপর খুব আলতোভাবে নিজের ঠোঁট ছোঁয়ায়। এত রাতে কাজীকে প্রায় তুলেই আনা হয়েছে জোর করে। বিয়ে পড়ানো শুরুর কিছুক্ষণ আগ মুহূর্তে ফিহা সুন্দরকে ডেকে ওঠে। হঠাৎ করে ফিহার এমন উত্তেজিত অবস্থা দেখে সুন্দর যেতেই যাবে তখন স্পৃহা তার হাত শক্ত করে চেপে ধরে। ঝাঁঝালো কণ্ঠে সুন্দরকে বলে,